তৃতীয় দিনের সকাল। কালাপুকুরির আকাশ যেন আজ একটু মুখ ভার করে আছে। মনে হচ্ছে কত রহস্য লুকিয়ে রেখেছে নিজের আঁচলে। সান্দাকফুতে পৌঁছে কি আজ কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো, এই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল মনে। এরই মাঝে চারিদিকে কালী পুজোর আমেজ। ছোট ছোট পাহাড়ি ঘরগুলো সেজে উঠেছে দীপাবলির আলোয়। উৎসবের এই আবহের মধ্যেই আমাদের পথ চলা শুরু। কালাপুকুরি থেকে কিলোমিটার 2 পাথুরে পথ পেরিয়ে পাহাড়ের অনেকগুলি বাঁক পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম বিকে ভঞ্জনে। বিকে ভঞ্জন সান্দাকফু পৌঁছানোর আগে এই শেষ গ্রাম, ট্রেকারদের শেষ আশ্রয়। এখান থেকেই শুরু সান্দাকফুর সেই কুখ্যাত সব থেকে কঠিন আর খাড়াই চড়াইটা। দূরত্ব মাত্র 5 কিলোমিটার, কিন্তু ট্রেকারদের কাছে এই যেন অনন্ত পথ। বুক ভরে অক্সিজেন নিয়ে শরীরের সাথে সাথে মনের জোরটাও একবার ঝালিয়ে নেওয়ার জায়গা এটা। সত্যি বলতে কি, এই শেষ চড়াইটা ট্রেকারদের শরীর আর মনের আসল পরীক্ষা নেয়। প্রায় 3 ঘন্টার হাড়ভাঙা খাটুনির পর তবেই পৌঁছানো যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর সান্দাকফুতে, 3636 মিটার উপরে। হ্যাঁ, বিকে ভঞ্জন থেকে খাড়া সিঁড়ি পথও আছে, কিন্তু সেই পথে হেঁটে যাওয়া, উফ, সে কি ভীষণ কষ্টকর তার বলার অপেক্ষা রাখে না। যারা হেঁটে যাবেন তাদের জন্য ওই পথ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আমার স্পষ্ট মনে পড়ছে প্রথমবার যখন এই পথে ট্রেকিং করে এসেছিলাম, এই বিকে ভঞ্জন থেকে সান্দাকফুর রাস্তাটা যেন ফুরোতেই চাইতো না। চোখের সামনেই শিখর, অথচ পায়ে পায়ে দূরত্ব আর কমে না। তবে এবারে সঙ্গী আমাদের ল্যান্ড রোভার, তাই আশা ছিল সময় লাগবে অনেক কম। সান্দাকফু নামটার সাথে যেমন কাঞ্চনজঙ্ঘার একটা অবিচ্ছেদ্য যোগ, তেমনই এই পাইন আর ফার গাছের ঘন জঙ্গলটাও আমার মনের গভীরে একটা আলাদা জায়গা করে নিয়েছে। এখানকার এই হিমেল শান্ত পরিবেশে মেঘেদের লুকোচুরি খেলা, আহা, এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি, এক গভীর শান্তি। এই অপার শান্তি উপভোগ করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলল সান্দাকফুর দিকে। কিন্তু পাহাড় যে কখন কি চমক দেয় কে বলতে পারে। কয়েকটা বাঁক ঘুরতেই বিপদ ঘটল। এক বিপদ, হঠাৎই গাড়ির টায়ার গেল পাংচার হয়ে। আমাদের ল্যান্ড রোভার তখন রাস্তার মাঝখানে এমনভাবে বিগড়ে গেল যে পেছন বা সামনে থেকে আর কোনো গাড়ি যাওয়ার উপায় নাই। আমাদের ড্রাইভার সাহেবই দেরি না করে তড়িঘড়ি গাড়ি সারাতে লেগে পড়ল। আর আমরা যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেলাম প্রকৃতির এই অপার শোভা ক্যামেরাবন্দি করার আরও কিছুটা অপ্রত্যাশিত সময়। অবশেষে ঘড়িতে যখন দুপুর 1টা, সব বাধা কাটিয়ে আমরা পৌঁছলাম সান্দাকফু। আর কাঞ্চনজঙ্ঘা সমস্ত মেঘ, সমস্ত সংশয়কে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে সগৌরবে সে দাঁড়িয়ে যেন আমাদেরই অভ্যর্থনা করার জন্য সেজে উঠেছে। তুমলিন থেকে এই প্রায় 4 ঘন্টার ল্যান্ড রোভার যাত্রা আজ সার্থক হলো এই এক দর্শনে। আজ রাতে আমাদের আস্তানা হোটেল সানরাইজ। সত্যি বলতে এখানে সুযোগ সুবিধা তেমন কমতি নেই। আগেরবার যখন এসেছিলাম তখন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের টেকার হাটে ছিলাম, মনে আছে তো? সেই কলকাতা শেক্সপিয়ার সরণির অফিস থেকে বুকিং করতে হতো। সেই অভিজ্ঞতার পর এখানের সুযোগ সুবিধা যেন স্বপ্নের মতন। প্রথমে আমাদের পুরনো বিল্ডিংয়ে ঘর দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের ঠিক মনোপুত না হওয়ায় সামান্য কিছু অতিরিক্ত খরচে নতুন বিল্ডিংয়ে যখন শিফট করলাম, আহা, সে কি যে দারুণ অনুভূতি। ঘরের জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা সেই রাজকীয় উপস্থিতি। দুপুরে খাওয়াটাও যেন আরও বেশি তৃপ্তিদায়ক হয়ে উঠল। কিন্তু সান্দাকফুর জাদু এখানেই শেষ নয়। আসল আকর্ষণ তো তখনও বাকি, সূর্যাস্ত। আমাদের গাইড নিয়ান্তেশ জানালো, দাদা, ऐसा सनसेट आप जिंदगी में कभी नहीं देखा है, मगर आपको जल्दी से पहुंचना पड़ेगा वहाँ पे। ওর কথায় যেন একটা অদ্ভুত রহস্যের হাতছানি ছিল। ব্যাস, দলের বাকিরাও তাড়া দিতে শুরু করলো। জলের বোতল, ক্যামেরা, যা কিছু দরকার গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আলের উদ্দেশ্যে।
সানরাইজ হোটেল থেকে ফালুটের রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা। আমাদের পাথরের রাস্তার উপর দিয়ে হাঁটা শুরু হলো। কিছুটা যাওয়ার পরেই আমাদের ডান দিক থেকে কাঞ্চনজঙ্ঘার সামনে শুরু হয়ে গেল মেঘেদের খেলা। কিছুক্ষণ সেই খেলা আমরা দেখলাম, তারপর আবার চলা শুরু করলাম। পাথুরে পথে হাঁটতে হাঁটতে আমাদের ডান দিকে কাঞ্চনজঙ্ঘা মেঘেদের সাথে যেন লুকোচুরি খেলছে। কিছুটা এগোতেই আমরা সবাই একসাথে থমকে দাঁড়ালাম। এ কি দেখছি, পায়ের নিচে যেন সাদা মেঘের সুবিশাল সমুদ্র। মনে হচ্ছিল অন্য এক মায়াবী জগতে এসে পড়েছি আমরা। গাইড নিয়ে এসে আমাদের তাড়া দিল, আগে इससे भी बढ़िया नजारा मिलेगा आपको, मगर आपको जल्दी में पहुंचना पड़ेगा साहब। সামনে আরো কত কি অপেক্ষা করছে, সময় নষ্ট করা ঠিক হবে না। সেই মেঘের চাদর ভেদ করে এক রাশ বিস্ময় নিয়ে আমরা এগিয়ে চললাম আলের উদ্দেশ্যে। নামটা শুনেছি অনেকবার, আর শুনেছি এখানকার সূর্যাস্ত নাকি ভুবন ভালানো, তাই হাঁটার গতিটা বাড়ালাম আমরা সবাই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছালাম মেঘেদের সেই স্বর্গরাজ্য আল। চোখের সামনে যে সৌন্দর্য উন্মোচিত হলো তা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। বিশ্বাস করুন, প্লেন থেকে নয়, পাহাড়ের বুকে দাঁড়িয়েও যে এমন শ্বাসরুদ্ধ করা দৃশ্য দেখা যায় তা ছিল আমার কল্পনারও অতীত। হলিউড বলিউডের সিনেমার চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য কিংবা অত্যাধুনিক স্পেশাল এফেক্টস আর এআই দিয়ে তৈরি করা কোনো ল্যান্ডস্কেপও বোধহয় এই অকৃত্রিম সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যাবে। এই স্বর্গীয় অভিজ্ঞতার সাক্ষী হতে হলে আপনাকে একবার অন্তত আসতেই হবে এই আলেতে। আমরা যখন পৌঁছলাম, সূর্য সবই দিগন্তের পানে ঢলে পড়েছে, আর আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। দুজনেই যেন তাদের সমস্ত রূপের ডালি নিয়ে হাজির। যারা কষ্ট করে ট্রেকিং করে এখানে এসেছেন তারা তো এই অপার্থিব দৃশ্যের সাক্ষী হবেনই, কিন্তু যারা হেঁটে আসতে পারবেন না তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই। গাড়ি কিন্তু দিব্যি চলে আসছে এই আল পর্যন্ত। গাড়িতে আসার কষ্টটা হয়তো একটু বেশি, কিন্তু এমন সৌন্দর্যের সাক্ষী হতে গেলে ওইটুকু কষ্ট তো স্বীকার করতেই হবে। আর আপনি যদি ভ্রমণপ্রিয় মানুষ হন আর পাহাড় যদি আপনাকে একবার টানে, তাহলে হলফ করে বলতে পারি এই আলের ডাক আপনি উপেক্ষা করতে পারবেন না। বারে বারে ফিরে আসতেই হবে এখানে। ধীরে ধীরে সূর্য যত পশ্চিমে সরছে, আকাশ জুড়ে তত হলুদ, কমলা, গোলাপি রঙের সে কি অদ্ভুত খেলা। মনে হচ্ছিল যেন গোটা চরাচরে আগুন লেগেছে। সে অপূর্ব মায়াবী দৃশ্য দেখে আমরা প্রত্যেকে বাকরুদ্ধ, মন্ত্রমুগ্ধ। একে অপরের সাথে কথা বলার ভাষাটাও যেন হারিয়ে ফেলেছিলাম। শুধু নিষ্ফলক চোখে তাকিয়েছিলাম সেই স্বর্গীয় ক্যানভাসের দিকে। আমাদের মনে হচ্ছিল যতক্ষণ এখানে আছি ততক্ষণ পর্যন্ত এই স্বর্গীয় দৃশ্যের শেষ নির্যাসটুকু যেন আমরা নিয়ে যেতে পারি। দেওয়ালির আলোয় রোশনাই যেন আকাশকেও স্পর্শ করেছে, সেও যেন বিভিন্ন আলোর রঙে সেজে উঠেছে। এইভাবে যে কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। আপনাদেরও রইল এই স্বর্গীয় আলের আন্তরিক নিমন্ত্রণ। অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে, কিন্তু আমাদের মন যেন কিছুতেই এখান থেকে ফিরতে চাইছিল না। সূর্য সম্পূর্ণ অস্ত গেল, তবু প্রকৃতির এই মায়াজালে আচ্ছন্ন হয়ে আমরা আরও কিছুক্ষণ সেখানেই থেকে গেলাম। দূর থেকে ভেসে আসা কালী পুজোর উপলক্ষে কিছু নেপালি মানুষদের গানের সুর যেন এখানকার এই শান্ত পবিত্র পরিবেশের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছিল। আমরাও যেন সেই সুরের টানেই মনের আনন্দে দুপা নেচে উঠলাম।
भैलो राहै कतिमा लान्छु भैलो राहै मै मागी धुला भैलो राहै मै मागी धुला भैलो राहै वर्षमा दिनको भैलो राहै रमाइलो तिहार भैलो राहै मनौ हे भाइ हो भैलो राहै जानौ हे भाइ हो भैलो राहै झिलिमिली झिलिमिली भैलो राहै केको झिलिमिली भैलो राहै फुलको झिलिमिली भैलो राहै बत्तीको झिलिमिली भैलो राहै केराको थम्मा भैलो राहै हँसबाई जन्मा भैलो भैलो राम हुँदैन आमा घरी भैलो राहै नाङ्गाको सम्म भैलो राहै नाङ्गाको सम्म भैलो राहै आइपुग्यो আমাদের এই বেড়াবার গল্প আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কথা, প্রতিটি উৎসাহ আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এখানে আরও কিছুক্ষণ প্রাকৃতিক শোভা উপভোগ করার পর আমরা ফিরে যাব সানরাইজ হোটেলের দিকে। রাত্রিবেলা সুশোভনের নাইট ফটোগ্রাফির ইচ্ছে আছে, আর কাল সকালে সূর্য ওঠার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যস্থল থাকুমের উদ্দেশ্যে। পরের ভিডিওতে আপনাদেরও নিয়ে যাব সেই থাকুমের অজানা পথে। আপনার সঙ্গে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।